তোমার সবগুলো ডিটারমিনেট স্ট্রাকচার। তো ডিটারমিনেট স্ট্রাকচারের ডিফ্লেকশন বের করার জন্য আমরা এই টার্মে ডাবল ইন্টিগ্রেশন মেথড পড়েছি। আমরা এখন সেকেন্ড একটা মেথড পড়ব, যে মেথডটা খুবই ইফিশিয়েন্ট টু ডিটারমাইন ডিফ্লেকশন at a certain point of a beam। তো এই মেথডটা দেখবা, ডাবল ইন্টিগ্রেশন মেথডটা একটু লেন্দি ছিল। তোমাদেরকে ইকুয়েশন মোমেন্টের বের করতে হইতো, তারপরে তোমাদেরকে সেটা ইন্টিগ্রেশন করতে হইতো, যেটা আসলে টাইম সাপেক্ষ ব্যাপার। জি স্যার, যতটা ইকুয়েশন ততটা স্যার করা লাগবে। আমরা আজকে যে মেথডটা নিয়ে ধারাবো, যে মেথডটা নিয়ে কথা বলবো, সেই মেথডটা ইজ ভেরি ইজি। এটাকে বলা হয় মোমেন্ট এরিয়া মেথড। চলো আমরা স্টার্ট করে দিই, একটু আনুষঙ্গিক কথা বলে নিলাম। তো এই মোমেন্ট এরিয়া থিওরেম বলে আমাদের মোমেন্ট এরিয়া মেথড, নামটা দেখে বোঝা যাচ্ছে এই থিওরেমটা ইজ বেসড অন মোমেন্ট এরিয়া। তার মানে আমরা তো অলরেডি মোমেন্টের ডায়াগ্রাম আঁকতে পারি। মোমেন্টের ডায়াগ্রাম এঁকে সেই মোমেন্টের ডায়াগ্রামে যে এরিয়াটা থাকবে সেটাই আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো আমি লেভেল 2 টার্ম 1-এ তোমরা যখন ছিলে তখন তোমাদেরকে বলেছিলাম যে এসএফডি বিএমডি তোমাদেরকে শিখতে হবে, কারণ এইটা পরবর্তীতে প্রত্যেকটা টার্মেই লাগবে। দেখছো, আজকেও লাগবে, এবং ভবিষ্যতে যে টপিকগুলো তোমাদের তামজিদ স্যারও পড়াবে সেগুলো তো লাগবে। তো এসএফডি বিএমডির লেকচারগুলা, ভিডিও লেকচারগুলো তো সবাই তোমাদের গ্রুপে আছে, তাই না? যদি না বুঝে থাকো এটা আবার ক্লিয়ার হয়ে নিবা, কারণ আমরা যদি এসএফডি বিএমডি ভালো করে না বুঝি আমরা আসলে কিচ্ছুই পারবো না সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো আমরা আমাদের এই টপিকটা মোমেন্ট এরিয়া থিওরেমে আমাদের ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। উই হ্যাভ টু ড্র এ মোমেন্ট ডায়াগ্রাম। মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের আগের মতোই আমরা রিঅ্যাকশন বের করব, এসএফডি আঁকবো, বিএমডি আঁকবো। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য আমরা কি ইকুয়েশন বের করে তারপরে করতে পারি, অথবা ডিরেক্টলি কনস্ট্রাক্ট করতে পারি মুখে মুখে। আমরা মুখে মুখে ডাইরেক্টলি করব, কারণ এখানে আমাদেরকে মোমেন্টের ডায়াগ্রামটা প্লট করার পরেও আরো কাজ করতে হবে, সুতরাং আমরা ইকুয়েশনের দিকে যাব না। কথাটা বুঝছো? यस স্যার। ওকে, তো মোমেন্ট এরিয়া থিওরেমটা আমাদের আমরা একটা ইকুয়েশন হয়তো তোমরা দেখছিলা, যে আমরা একটা ইকুয়েশন ডাবল ইন্টিগ্রেশন মেথডে দেখাইছিলাম যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে m ডিভাইডেড বাই ei ইনটু dx, ঠিক কি না? এরকম একটা ফর্মুলা আমরা দেখিয়েছিলাম, ডিরাইভ করছিলাম। জি স্যার, স্লোপে, রাইট, স্লোপ থিটা সমান সমান m বাই ei ইনটু dx। এটা আমরা ডাবল ইন্টিগ্রেশন ইউজ করছিলাম। পরে তোমরা যদি তোমাদের ডেরিভেশন বা লেকচারটা, পূর্বের লেকচারটা দেখো, তাহলে দেখবা থিটার জায়গায় আমরা এই জিনিসটা বসাই দিছিলাম, তখন ডাবল ইন্টিগ্রেট চলে আসছিল, তাই না? আচ্ছা, এখন আমরা এটারে যদি ইন্টিগ্রেশন করি, এটা ডি থিটা হবে, সরি। তো এটা যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো বলো তো? ডি থিটাকে যদি করি তাহলে আমরা পাচ্ছি থিটা, এবং এটা পাচ্ছি ইন্টিগ্রেশন m বাই ei কি dx, m বাই ei ইনটু dx। এখানে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা আমাদের মোমেন্ট ডায়াগ্রামটাকে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র লাইনে ভাগ করে নিলাম, এই যে এরকম। তাহলে আমি যদি এখানকার এরকম যদি একটা আরবিটারি শেপ আমরা লোড অ্যাপ্লাই করি, এবং আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা যদি এরকম আরবিটারি শেপ হয়, তাহলে আমরা যদি খুব ছোট ছোট স্ট্রিপ চিন্তা করি, তাহলে আমরা প্রত্যেকটা স্ট্রিপের এরিয়া বের করে যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? এই মোমেন্ট ডায়াগ্রামের এরিয়াটা পেয়ে যাব না? জি স্যার। কারণ তুমি বলতে পারো স্যার ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রিপ নেওয়ার দরকার কি? আপনি একটা এখানে স্ট্রিপ নেন, এই জায়গার এখানে একটা স্ট্রিপ নেন, আর এই জায়গাতে একটা স্ট্রিপ নেন, এদের মধ্যকার এরিয়া নেন, তাইলে তো হয়? তা হবে না, কারণ এই শেপটা হচ্ছে আরবিটারি শেপ, এটা কোনো রেগুলার শেপ না। রেগুলার শেপ বলতে বুঝাচ্ছি, যদি এটা এরকম হইতো তাহলে তোমার কোনো স্ট্রিপ নেওয়ার দরকার নাই, পুরোটা নিয়ে নাও, তাই না? কিন্তু যদি এরকম আরবিটারি বাঁকাতেরা থাকে, তখন আমরা কি করি? ক্ষুদ্র ক্ষুদ্র ট্রাপিজিয়ামে ভাগ করে নিই, সেই ট্রাপিজিয়াম গুলোর ক্ষেত্রফল যোগ করি,
ওভার দি লেন্থ, তাই না? তাহলে আমরা এখানে সেটাই করছি, আমরা এদের পুরোটাকে আমরা চিন্তা করছি যে আমরা যেটা করব, মোমেন্ট ডায়াগ্রামকে ইআই দিয়ে ভাগ করতে হবে, তাই না? কারণ দেখো এখানে একটা এম বাই ইআই আছে আর সাথে একটা ডিএক্স আছে। সুতরাং বুঝতে পারলাম যে ক্ষুদ্র একটা লেন্থে আমাদের যে মোমেন্ট এম বাই ইআই ডায়াগ্রামের স্ট্রিপটা, যেটা অনেকটা রেক্টেঙ্গেল হিসেবে আমরা ধরে নিব, সেই রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সুতরাং আমরা যদি এটাকে হিসেব করি, আমাদের দৈর্ঘ্য হিসেবে প্রস্থ হিসেবে ডিএক্স আর দৈর্ঘ্য হচ্ছে এম বাই ইআই, তাহলে এম বাই ইআই এবং ডিএক্স এর গুণফল করে আমরা যদি ওভার দি লেন্থ যোগ করে দেই, তাহলেই আমরা কি পেয়ে যাব? স্লোপটা পেয়ে যাব। স্যার আরেকবার একটু বলুন। হ্যাঁ, আমি আবার একটু বোঝাচ্ছি। দেখো আমাদের ধরো আমাদের একটা, মনে করো ফর এক্সাম্পল একটা বিম আছে আমাদের, এই বিমটার উপরে আমরা দেখলাম যে মোমেন্টের ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে আর কি। এটার মোমেন্ট ডায়াগ্রাম আমরা আঁকলাম এবং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম শেপ হলো। আমরা যেটা করব, আমরা বলতেছি যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রিপে ভাগ করলাম। ধরো এখানে একটা স্ট্রিপ খুব ছোট, তারপরে এখানে একটা স্ট্রিপ, তারপরে এরকম আরেকটা স্ট্রিপ নিলাম 3 নাম্বার, এরকম করতে করতে একদম লাস্ট স্ট্রিপ পর্যন্ত যাব। এই স্ট্রিপ নেওয়ার পরে তোমার কাজ কি বলো তো? তুমি বলবা স্যার আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা স্ট্রিপ, ধরেন 1 নাম্বার স্ট্রিপ, এটার ক্ষেত্রফলটা বের করব, করে এখানে লিখে রাখবো। ধরো ক্ষেত্রফলটা হচ্ছে A1। আবার সেকেন্ডলি এটার ক্ষেত্রফল বের করব, আমরা লিখবো A2। এরকম ভাবে যেতে যেতে তুমি লাস্টের AN যদি যাও, তাহলে তুমি কি পাবা? এই পুরো ক্ষেত্রফলটা পাবা না? এই ক্ষেত্রফলটা আমরা পাবো। তো আমরা আমাদের সূত্রে দেখতে পাচ্ছি যে থিটাটা হচ্ছে সমান সমান যেটা, যে ইন্টিগ্রেশন এম ওভার ইআই ইনটু হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে আমাদের সূত্রটা। কার সূত্র? স্লোপের সূত্র। তো আমরা যেটা করতেছি, আমরা বলতেছি তাহলে এখানে দুইটা টার্ম আছে, একটা এম বাই ইআই আর একটা হচ্ছে ডিএক্স, এবং এই দুইটা টার্মকে গুণ করব, করে ইন্টিগ্রেট করব, মানে কি সাম নিব, যোগ করে দিব, যেরকম এরকম যোগ করছি। বুঝা যাচ্ছে? এটাই এখন আমাদের কাজ। তো আমরা মোমেন্ট এম বাই ইআই ডায়াগ্রামের আমরা প্লট করব। আমরা মোমেন্ট ডায়াগ্রাম থেকে সেটারে ইআই দিয়ে ভাগ করে দিব, করে আমরা একটা ডায়াগ্রাম পাবো। সেই ডায়াগ্রামটা ইনটু হচ্ছে আমাদের ওই ডায়াগ্রামের যে এরিয়া, সেই এরিয়াটা আমরা নিয়ে নিব। এখন বুঝো ভালো করে কিরকম ভাবে এটা কাজটা করে। ফার্স্ট, এই মোমেন্ট এরিয়া থিওরেমের দুইটা থিওরেম আছে, মনে রাখো। একটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম, একটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট এরিয়া থিওরেম। ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেমে বলতেছে যে the change in slope between any two points on the elastic curve equals the area of the m by ei diagram between these two points. কথাটা আরেকবার পড়ি আমরা, যে দুইটা পয়েন্টের মধ্যে ইলাস্টিক কার্ভ কি? তুমি ডাবল ইন্টিগ্রেশন মেথডে y এর ইকুয়েশন বের করছিলে না? y ডাবল ইন্টিগ্রেশন m বাই ei dx করে। ইয়েস স্যার। এই যে এই ইন্টিগ্রেশন করে y এর যে ইকুয়েশনটা আসতো x স্কয়ারের সাপেক্ষে, এবং c1 c2 সলভ করার পরে ফাইনাল ইকুয়েশনটা, এটাকে বলা হয় ইলাস্টিক কার্ভের ইকুয়েশন। যেটা বেসিক্যালি কি বোঝায়? যেটা বেসিক্যালি বোঝায় ডিফ্লেকশনের ইকুয়েশন। তাহলে ইলাস্টিক কার্ভের ইকুয়েশনটা বেসিক্যালি তোমার ডিফ্লেক্টেড শেপটা বোঝাচ্ছে, তুমি কিভাবে ডিফ্লেক্ট করতেছে আমাদের বিমটা। ঠিক আছে? ওকে, ফাইন। এখন আমাদের এরা বলতেছে একটা ইলাস্টিক কার্ভের উপরে তুমি যদি দুইটা পয়েন্ট নাও, সেই দুইটা পয়েন্টের মধ্যে স্লোপের চেঞ্জ হবে ওই দুইটা পয়েন্টের বরাবর যে মোমেন্ট ডায়াগ্রাম এম বাই ইআই ডায়াগ্রাম, তাদের মধ্যকার এরিয়া। শেষ। এখানে থিটা বিএ লেখছে, এই নোটেশনটা আমরা একটু বুঝি। থিটা বিএ তার মানে আসলে ওরা
এ এবং বি দুইটা পয়েন্ট নিছে, দেখো একটু খেয়াল করে, এ পয়েন্ট নিছে, বি পয়েন্ট নিছে। এই দুইটা পয়েন্টের মধ্যকার স্লোপের ডিফারেন্সটা নিছে, ঠিক আছে? এ এবং বি এর মধ্যকার স্লোপের ডিফারেন্সটা কেমনে বের করছে? ফার্স্টে ওরা এই ইলাস্টিক কার্ভের উপরে তারা দুইটা পয়েন্ট নিয়ে নিছে। ধরো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এখন এ পয়েন্টে আমরা মনে করি একটা ট্যানজেন্ট ড্র করব, সিমিলারলি আমরা বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব। এই যে দেখো এরা এ ইন্টারসেক্ট করছে একটা পয়েন্টে, তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় দুইটা অ্যাঙ্গেলের ডিফারেন্স, ঠিক আছে? জি স্যার। ওকে, তো এখন হ্যাঁ, তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের থিটা, থিটা বি বাই এ। বি বাই এ কেন লিখলাম? বি বাই এ লিখলাম যে এ ট্যানজেন্ট থেকে বি ট্যানজেন্ট পর্যন্ত আমরা অ্যাঙ্গেলটা বের করতেছি, এ থেকে বি তে। যদি আমি এটা থিটা বি বাই এ সমান সমান হচ্ছে, আমি একটু বলি, থিটা বি মাইনাস থিটা এ। যদি আমি লিখি থিটা এ বাই বি, তাহলে এটা হচ্ছে থিটা এ মাইনাস থিটা বি, এবং আমি হচ্ছে অপর সাইডের থিটা স্যার। এই যে এভাবে যাব, কারণ কি দেখো এই যে বি থেকে এতে উঠবো। ইয়েস স্যার। দেখো বুঝছো, যখন আমি বি বাই এ লিখছি, আমরা তো একটা জিনিস মনে রাখবো, দুইটা মনে রাখলে ভুলে যাব। এই যে নিচের এই জিনিসটা, প্রথম কথা হচ্ছে থিটা বি বাই এ সমান সমান হচ্ছে থিটা বি মাইনাস থিটা এ, এটা ক্লিয়ার? তারপরে আমরা এ থেকে বি তে যাচ্ছি, এ থেকে বি তে যাচ্ছি, তাহলে অ্যাঙ্গেলটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না? জি স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ বি থেকে এ তে গেলে। হ্যাঁ, আমরা যদি কোনো সময় আমাদের অ্যাঙ্গেল বের করে আমরা যদি দেখি যে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লক পজিটিভ আসছে, তখন আমরা বলে দিব সে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি আমরা অ্যাঙ্গেল বের করে দেখি যে সে পজিটিভ আসছে, নেগেটিভ আসছে, তাহলে আমরা বলবো ক্লকওয়াইজ। এটা এই থিওরেমের একটা অ্যাজাম্পশন, হ্যাঁ, তো মনে রাখো। ঠিক আছে, বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, আমরা একটা ম্যাথ করব, চলো। এতক্ষণ অনেক কথা বলছি, আমরা এখন একটা সোজা ম্যাথ করব। এই ডায়াগ্রামটা সবাই আঁকো, চলো এই ডায়াগ্রামটা আমরা সলভ করি। এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, আমরা যদি এটাকে লাইন ডায়াগ্রাম আমাদের কনসেপ্ট আঁকতে চাই, এই যে কনসেপ্টটা হচ্ছে এখানে আমাদের ফিক্স সাপোর্ট আছে এবং এখানে আমাদের দুই কিপ আছে। তোমাদেরকে একটা প্রশ্ন করি আমি, তোমরা বলো তো আমাকে যে এটা কি, আমি যে এই যে একটু আগে এটা আঁকলাম, এটা কি ফ্রি বডি ডায়াগ্রাম? কোনটা স্যার? এই যে বর্তমানে যেটা আঁকছেন স্যার? না স্যার, এটা তো ফ্রি বডি না স্যার। ফ্রি বডি হবে কখন বলো তো? স্যার যখন স্যার মানে আলাদা করব স্যার। না, ফ্রি বডি হবে যে আমরা যদি এই সাপোর্টটা থাকবে না, তখন আমরা এই সাপোর্টটা সরে এখানে রিঅ্যাকশন দিব। জি স্যার, রিঅ্যাকশন গুলো আর কি। ফ্রি বডি বলতে বোঝায় যে কোনো একটা সাবজেক্টকে, কোনো একটা অবজেক্টকে তুমি হচ্ছে মানে সাপোর্ট গুলো স্যার, তুমি অবজেক্টকে ফ্রি করে দিবা। জি স্যার। ফ্রি করে দিয়ে করেসপন্ডিং ফোর্স এবং রিঅ্যাকশন গুলো দিয়ে দিবা। বুঝতে পারছো কথাটা? এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমি তো এখানে আমি সাপোর্ট তো রিলিজ করি নাই, সুতরাং এটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে না। তবে হ্যাঁ, এটাকে আমরা বলি সায়েন্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ যে আমি এটা একটা কনসেপ্ট আঁকছি, যে এখানে আমাদের ফিক্স সাপোর্ট আছে, এখানে এটা লোড না দিয়ে এখানে আমি একটা মানুষ আঁকতে পারতাম যার ওয়েট হচ্ছে 2 কি। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি এর ওয়েটটাকে এভাবে দেখাইতে পারি, তাহলে এটাকে বলে কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, এবার আমরা বুঝতে পারছি, গুড। এখন আসো তো আমরা এটা কি বের করতে বলছে, সবাই একটু ডাটা, সবাই খাতা খোলো। আমরা একটা অঙ্ক ভালো করে বুঝলে তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, একদম ইজি। এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে না, এই ফার্স্ট থিওরেমটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা মোমেন্ট এরিয়া থিওরেমে আমরা আজকে ফার্স্ট থিওরেমটা পড়তেছি, তাই না? ফার্স্ট থিওরেম কি বলে আবার একটু রিপিট করি, যে ফার্স্ট থিওরেম বলে ইলাস্টিক কার্ভের উপরে
দুইটা পয়েন্ট যদি আমরা নেই, সেই দুইটা পয়েন্টের স্লোপের চেঞ্জ হচ্ছে ওই দুইটা পয়েন্টের করেসপন্ডিং m/ei ডায়াগ্রামের এরিয়া। আমি যে কথাটা বলছি তোমরা আবার শুনো, রেকর্ডটা অন করে, তখন তাহলে বুঝে যাবা। ফার্স্ট মোমেন্ট এগুলা কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ, কারণ নাহলে আমাদের এগুলা ভবিষ্যতে আমাদের পরে অন্য কোনো টপিকও আমাদের কাজে লাগতে পারে। সো আমরা এটা ক্লিয়ার হয়ে নিই, এটা ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, এখন আমরা এরা বলতেছে যে ডিটারমাইন দি স্লোপ এট পয়েন্ট বি এন্ড সি। এই যে একটা বি পয়েন্ট আছে, এই যে একটা সি পয়েন্ট আছে, এই বি এবং সি পয়েন্টে আমাদেরকে স্লোপ বের করতে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি 29,000 কেএসআই এবং আই এর মান 600 ইঞ্চি টু দি পাওয়ার 4। মোমেন্ট এরিয়া মেথড অ্যাপ্লাই করার আগে ফার্স্টে তোমরা একটা জিনিস দেখে রাখবা, আইডেন্টিফাই করবা ফার্স্টে যে তোমার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা বা বিমটা সেটা কি প্রিজমেটিক না নন প্রিজমেটিক। তাহলে প্রিজমেটিকের অর্থ কি বলো? প্রিজমেটিক এবং নন প্রিজমেটিক সেকশন এর অর্থ কি? 2-1 এ তো আমি পড়াইছি। প্রিজমেটিক আর একটা হচ্ছে নন প্রিজমেটিক। যদি না মনে থাকে ভালো করে শোনো এবং খাতায় নোট নিয়ে রাখো, এগুলো বারবার লাগবে আমাদের, ঠিক আছে? নন প্রিজমেটিক, নন স্যার ইকুয়েশন হচ্ছে তিনটা কিন্তু লাগতেছে তার বেশি। এটা তো ডিটারমিনেন্ট। ও ডিটারমিনেন্ট। প্রিজমেটিক, নন প্রিজমেটিক। প্রিজমেটিক স্ট্রাকচার হচ্ছে ওই স্ট্রাকচার যে স্ট্রাকচারটা থ্রু আউট দি লেন্থ ক্রস সেকশন চেঞ্জ হয় না, একই ক্রস সেকশন। যেমন এটা কিন্তু একটা আই সেকশন, ঠিক কি না? জি স্যার। তুমি যদি এদিক থেকে দেখো তাহলে এটা দেখবা কি এরকম দুইটা লাইন দেখবা, আর কিছুই দেখবা না। এরকম এই যে নিচের একটা, এই যে টপের ফ্ল্যাঞ্জ, এই যে ফ্ল্যাঞ্জ, ওই যে এই অংশটা আর এই অংশটা দেখতেছি এদিক দিয়ে, তাই না? কারণ আর যদি এই পাশ থেকে দেখো ক্রস সেকশন যদি দেখো, কাইটটা যদি দেখো, তাহলে কি হবে? তো তাহলে কিন্তু আই দেখবা, আই দেখো, এই যে আই, ঠিক কি না? यस স্যার। তোমরা বুঝতেছো কিনা আমি নট শিওর। এই যে দেখো, তুমি যে পাশ থেকে দেখো, এটা কি আই না? এই যে দেখো আই। জি স্যার, আই হবে। আই হবে। একটু রেসপন্ড করতে হবে, না বুঝতে আমাকে বলতে হবে যে স্যার আমি বুঝি না। এই যে এখানে আমরা 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 আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ আমরা অনেক ধরনের সেকশন আমরা বলতাম, অনেক কি ভিউর কথা জানতাম আমরা, তাই না? একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এই ভিউ, ওই ভিউ, তাই না? তো এখানে তুমি যদি এই যে প্রিজমেটিক বিম, এই যে আমাদের বিমটা, এটাকে তুমি যদি এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে দেখলে তুমি কি দেখবা? তুমি দেখবা উপরের ফ্ল্যাঞ্জটা দেখবা, এটা একটা দুইটা লাইন। জি স্যার। এটা লাইন কেন? কারণ হচ্ছে এটা তো অবশ্যই একটা থিকনেস আছে, তাই না? জি স্যার। এই যে দুইটা লাইন, তারপরে কি একটা ওয়েব। তো ওয়েবটারে তুমি দেখবা, এখানে দেখাইতে পারবা ওয়েবটারে? না। তারপরে তুমি নিচে দুইটা লাইন দেখবা, এই যে দুইটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই দুইটা লাইন তুমি দেখবা, নিচের ফ্ল্যাঞ্জটা, বটম ফ্ল্যাঞ্জ। তাহলে এটার সেকশনটা কি এরকম হবে না? জি স্যার। এরকম হবে। এটা হচ্ছে টপ ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে বটম ফ্ল্যাঞ্জ, আর এটা হচ্ছে ওয়েব। এখন তুমি যদি এটা কাটো, মানে ক্রস সেকশন দেখতে চাও, ক্রস সেকশন মানে কি? কেটে গিয়ে আমরা কাটবো এই সেকশনটারে, যেখানে কাটবো কাইটা আমি এই পাশ থেকে দেখবো। আমি যদি এই পাশ থেকে দেখি, তাহলে দেখো তো এই পাশ থেকে, একটু এই পাশ থেকে তাকিয়ে দেখলে এটা কি আই না? জি স্যার, মাঝখানে একটা ইয়াটা দেখা যায়। তাহলে এখন এটারে আমরা কেমনে দেখাবো তখন? এই যে দেখো, আই সেকশন করে, আই সেকশনের মতো করে দেবো। ক্লিয়ার? তাহলে আমরা এটা থেকে দুইটা জিনিস শিখলাম। আই সেকশনটা দেখতে এরকম এবং এরকম হয়। এটা হচ্ছে লংগিটিউডিনাল সেকশন, এটা হচ্ছে ক্রস সেকশন। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম প্রিজমেটিক সেকশন। তো তোমার ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে তোমার সেকশনটা প্রিজমেটিক কিনা, মানে আই কি চেঞ্জ হয়েছে না, এখানে পুরা সেকশন একই আছে। সো আই কনস্ট্যান্ট, সো ইট ইজ এ প্রিজমেটিক সেকশন। সেকেন্ড, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আচ্ছা, সেকেন্ডে তোমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে যে তোমার আয়ের মান এখানে কনস্ট্যান্ট আছে কিনা। সরি, আয়ের মান কি বললাম? আই না, মানে ই এর মান। ই এর মানটা কি? মডুলাস অফ ইলাস্টিসিটি।
তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি তোমার কনস্ট্যান্ট আছে কিনা? মডুলাস অফ ইলাস্টিসিটি কাকে বলে? হ্যাঁ, তোমরা কি স্যার ওইটা হচ্ছে স্যার ওই যে আপনার ইলাস্টিসিটির যে গুণাঙ্কটা স্যার ওইটা না? ইলাস্টিসিটির গুণাঙ্ক কোনটা? মডুলাস অফ ইলাস্টিসিটি মানে হচ্ছে যে আমাদের ইয়াং গুণাঙ্ক পড়ে আসছো না তোমরা? জি স্যার ওয়াই দ্বারা যেটা প্রকাশ করি। কারেক্ট, ওইটাই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাতকে, সমানুপাতিক। হ্যাঁ সমানুপাতিক, এই যে আমাদের সমানুপাতিক কনস্ট্যান্টটা, এটাই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। ইয়াংস মডুলাস বলা হয় যদি তুমি দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি নাও। দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতিকে বলা হয় আমাদের ইয়াং গুণাঙ্ক, কিন্তু আমরা জেনারেলি আমরা বলি এটাকে মডুলাস অফ ইলাস্টিসিটি। হ্যাঁ বলো, এখন মডুলাস অফ ইলাস্টিসিটি তোমার কনস্ট্যান্ট থাকতে হবে। এটা কনস্ট্যান্ট কিনা সেটা তোমাকে চেক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বলো, কি বলতেছিলা? স্যার মানে মডুলাস অফ ইলাস্টিসিটি আর ইয়াং গুণাঙ্ক এই দুটোর ভিতরে পার্থক্য আছে না স্যার? বলো কি? স্যার মডুলাস অফ ইলাস্টিসিটি এবং ইয়াং গুণাঙ্ক এই দুটোর ভিতরে স্যার পার্থক্য আছে না স্যার? হ্যাঁ পার্থক্য আছে, তুমি বলো পার্থক্যটা কি? স্যার যখন আমি ওই যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি দিচ্ছি স্যার তখন হচ্ছে ইয়াং, এটাকে বলে আমরা ইয়াং গুণাঙ্ক। বাট ইয়াং গুণাঙ্ক, তাহলে আমাকে আগে ফার্স্টে ইটা বুঝাইতে হবে। ইটা কি? ব্যালেন্স রেশিও। আমার মানে হুকের সূত্র বলতেছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন একটা বস্তুর পীড়ন এবং এর বিকৃতির সমানুপাতিক। সুতরাং পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি করলে আমাদের একটা কনস্ট্যান্ট আসে। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি ই। এখন তোমার দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি করলে এই মডুলাস অফ ইলাস্টিসিটি ইটা হয়ে যাবে ওয়াই, দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য গুণাঙ্ক। যদি আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি হয় তাহলে এটা হয়ে যাবে আয়তন গুণাঙ্ক। ও স্যার এবার বুঝতে পারছি স্যার বিষয়টা। ঠিক আছে, কথা বুঝছো? জি স্যার। আচ্ছা একটু দাঁড়াও, একটু ইয়া করে নি। এই ইয়া আচ্ছা, তো আমরা এবার আবার কি পার্থক্যটা বুঝতে পারছো নাইম? জি স্যার। পার্থক্যটা হচ্ছে ওইটাই যে আমরা যখন পিই হচ্ছে জেনারেল, যখন দৈর্ঘ্য দিব তখন দৈর্ঘ্য আসবে, যখন আয়তন দিব তখন আয়তন আসবে। যখন আমরা দৈর্ঘ্য দিব তখন এটা হবে ই কিন্তু সবার জন্য, কিন্তু এটার নাম অবস্থাভেদে ভিন্ন হয়। স্যার বুঝতে পারছি। ওকে ফাইন। তো আমরা এখন হচ্ছে ইটা কনস্ট্যান্ট আছে কিনা সেটাও আমরা একটু চেক করে নিব। হ্যাঁ, যে ইটা কনস্ট্যান্ট, এখানে দেখা যাচ্ছে ই কনস্ট্যান্ট আছে, আইও কনস্ট্যান্ট আছে। সুতরাং আমাদের কোনো ঝামেলা নাই, নতুবা আমাদের এম বাই ইআই ডায়াগ্রামটা সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। চলো আমরা এটা যদি সলভ করি, তাহলে এটা 15 ফিট দূরে আছে বি পয়েন্ট, 30 ফিট দূরে আছে আমাদের সি পয়েন্ট এবং ফিক্স সাপোর্ট 2 কিপ লোড আছে। চলো আমরা এটা সলভ করি। এখন আমাদেরকে ডিফ্লেকশন বি এবং সি পয়েন্টে বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, এখানে একটা 2 কিপের লোড আছে, এখানে সি পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের বি পয়েন্ট, এবং এটা হচ্ছে কত 15 ফিট। আর কি আছে, আর টোটাল হচ্ছে 30 ফিট, সুতরাং এটাও 15 ফিট। এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে বি এবং সি পয়েন্টে আমাকে বলা হয়েছে তুমি ইয়াটা বের করো। হ্যাঁ ওকে, তাহলে আমরা এখন ফার্স্ট রিঅ্যাকশনটা বের করে বলো কত হবে। রিঅ্যাকশন তোমরা তো বের করতেই পারবা। জি স্যার। বলো তো রিঅ্যাকশনটা কত হবে?
স্যার মানে AOI হবে স্যার হচ্ছে 2K স্যার মানে। আমার রিঅ্যাকশন হচ্ছে উপরের দিকে শুধু 2 কিপ থাকবে। জি স্যার। আর আর মোমেন্ট মুভমেন্ট কত থাকবে। হবে? জি স্যার, মুভমেন্ট হচ্ছে স্যার 60 না? হ্যাঁ, আমাদের এখানে এই মোমেন্টটা হচ্ছে 2 কিপ, তাহলে সে আমাদের সাপোর্টের সাপেক্ষে মোমেন্ট দিবে কি ক্লকওয়াইজ 15 15 30 30 দুগুণে 60। তাহলে আমরা আমাদের যে সাপোর্টের রিঅ্যাকশন পাবো অ্যান্টি ক্লকওয়াইজ 60। সবাই বুঝছো? জি স্যার। ওকে, এটা আমরা আগে জানি। এখন মনে করো আমরা এটার এসএফডি আঁকবো, চলো এসএফডি এবং বিএমডি টা আঁকবো। ফার্স্টে আমরা এখানে আঁকি, এই জায়গায় আঁকি, এখানে আমরা এসএফডি টা ছোট করে এঁকে নিই। চলো, তাহলে এসএফডি টা বলো কি হবে? ফার্স্টে 2 কিপ উপরে উঠবে। জি স্যার। জি স্যার। তারপর আর কোনো লোড আছে? না কিছুই স্যার, নাই, কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এখানে 2 কিপ আছে, এটা একদম কনস্ট্যান্ট চলে গেল। সরি, এটা বাঁকা হয়ে যাচ্ছে এখানে, একদম এখানে চলে যাবে। তারপর 2 কিপ নিচে নামবে, এটা পজিটিভ ভ্যালু পাইছে। আচ্ছা, এবার চলো আমরা আমাদের ইয়াটা বের করি, ভাই আগের ম্যাচে এটা এম বাই মোমেন্ট ডায়াগ্রামটা, তাই না? বলো তো মোমেন্ট ডায়াগ্রামে কি হবে, বলো। স্যার দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ একজন বলছে, কিন্তু আগে কিন্তু এস এ পয়েন্টে আমাদের কিন্তু একটা একটা মোমেন্ট মাইনাস। দিয়ে আছে। জি স্যার। আচ্ছা জি স্যার, নিচের দিকে 60 যাবে স্যার, নিচের দিকে। তাহলে আমাদের আগে নিচের 60টা দিয়ে দিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু আমরা এটা অনেক আগেই জানি। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নাকি আমরা যখন এই মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, হ্যাঁ, জি তখন স্যার। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিচের দিকে দিতাম, মনে আছে তোমাদের? জি ইয়েস স্যার। আর পজিটিভ মোমেন্টের উপরে দিতাম। তাহলে এখানে আমরা 60 নেগেটিভ পাইছি, তাহলে এটার সাথে আমরা এখানকার কত শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা মোমেন্ট বোঝায়। জি স্যার। তাহলে জি এখানে স্যার। 2 আর দূরত্ব হচ্ছে 30, 30 দুগুণে 30 60। 60 এটা স্ট্রেট একদম সি বিন্দুর সাথে মিলে যাবে স্যার। সি বিন্দুর সাথে মিলে যাবে, এবং আমরা এটা লিখে দিই যে আমাদের এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করছো যে তোমরা এই যে ডায়াগ্রামটা আঁকলা, এটা কিন্তু কি ডায়াগ্রাম? এটা হচ্ছে মোমেন্ট, তাই না? মোমেন্ট। জি ইয়েস স্যার। স্ট্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে আমি এটাকে কিন্তু এম বাই ইআই ডায়াগ্রাম বলতে পারবো, কেন? জাস্ট ইআই দিয়ে ভাগ করে দিব, তাহলেই তো শেষ। তাহলে আমি এই যে এই ভ্যালুটা, এটা 60 বাই ইআই লিখে দিলাম। কিন্তু যদি আমাদের ইআই সেম না থাকতো, ধরো আমার এটা প্রিজমেটিক না, নন প্রিজমেটিক, এতটুকু পর্যন্ত 2y আর এখানে গিয়ে হয়ে গেল i, তাহলে কি হবে? তাহলে কিন্তু মোমেন্ট ডায়াগ্রাম এটাই থাকবে। আমার কথাটা বুঝছো? মানে তোমার সেকশনটা ধরো বলা হয়েছে যে এতটুকু এতটুকু হচ্ছে 2y আর এটা হচ্ছে i, তখন কি হবে? তখন তোমার মোমেন্ট ডায়াগ্রামটা কিন্তু এরকমই থাকবে, এরকমই থাকবে। কিন্তু এম বাই ইআই কি এরকমই পাবা না, কারণ তখন তুমি এম বাই ইআই পাবা। আচ্ছা, এবার দেখো আমরা এম বাই ইআই যদি করি, তাহলে এখানে এটা 60 বাই 2y করো, তাহলে কত হবে? 30, তাই না? ইয়েস স্যার। আর এটা হবে 60 বাই ইআই, তাহলে এটা এখানে গিয়ে উপরে উঠে যাবে। এই যে এবার গিয়ে এখানে নামবে, এটা হবে 30 আর এটা হবে 60। এটা আমরা একটা অঙ্ক সলভ করবো না, তখন আরো ক্লিয়ার হবা। এখন আমরা আপাতত এম করে কনসেন্ট্রেট করি। তাহলে আমরা এটা আঁকলাম, ইয়েস স্যার। আঁকার পরে তোমরা এই ডায়াগ্রামটা, আমার এখানে জায়গা নাই, সবার কি আঁকা হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। আমাদের আরেকটা জিনিস আঁকতে হবে, সেটা হচ্ছে ইলাস্টিক কার্ভটা আঁকতে হবে। তাহলে বলো তো দেখি, এই বিমটা এভাবে লোড দিলে এটা বাঁকা হবে কেমনে? স্যার স্মাইল ফেজে। নো, নট স্মাইল, ফিক্স কেন স্যার? সাপোর্ট না। ও এই যে হ্যাঁ, এভাবে সরি, বাঁকা ফিক্স হবে। সাপোর্ট তো, সরি।
হ্যাঁ এভাবে বাঁকা হবে। তাহলে এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের বি পয়েন্টটা তাহলে এই জায়গায় নামা যাবে, এই জায়গায়, আর সি পয়েন্ট এই জায়গায় নামা যাবে, তাই তো? আমাদের এখন বলা হয়েছে বি পয়েন্টের স্লোপ, সি পয়েন্টের স্লোপ, মানে থিটা বি এবং থিটা সি বের করতে, এবং এ পয়েন্ট আছে। আমাদের সুবিধা হচ্ছে আমি যেটা করব এখন, দেখো আমি এ পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করব। দেখো এ পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট ড্র করব, এবং এটা কি হবে? একদম স্ট্রেট লাইন। কেন কেন বলতে পারবা? টেনজেন্ট না, কারণ হচ্ছে এ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট, সেটাতে কোনো রোটেট হবে না। যদি রোটেট না হয় তাহলে আমাদের কি হবে? স্ট্রেট লাইন। আমাদের এই অংশটা, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু নড়বে না। এই যদি না নড়ে তাহলে এই পয়েন্টটা কি, আমরা যদি ট্যানজেন্টটা নিই তাহলে এটা একদম স্ট্রেট লাইন হয়ে যাবে। জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। হ্যাঁ রাইট। এবার দেখো আমাদের এ পয়েন্ট দিয়ে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, ভালো কথা। আমরা এ পয়েন্ট দিয়ে আমরা এখানে এই জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করলাম, বি পয়েন্ট দিয়ে আমি আরেকটা ট্যানজেন্ট ড্র করব। বি পয়েন্ট দিয়ে, বি পয়েন্টের ট্যানজেন্টটা কেমনে যাবে? বুঝে যাচ্ছে, এভাবে যাবে। এইটা সেট করে ফেলছি, ছেদ করতে পারবে না, তাই না? ট্যানজেন্ট মানে কি? স্পর্শক, স্পর্শকের স্পর্শবিন্দু থাকে একটা। আমি আঁকতে হবে না, এই যে এরকম ভাবে হবে, তাই না? কোন একটা জায়গায়। তো বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এই জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করা আছে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা কি লিখবো? থিটা বি ডিভাইডেড বাই এ, ঠিক কি না? কারণ থিটা বি বাই এ লিখছি কি, আমি লিখতেছি থিটা বি মাইনাস থিটা এ। আর সেকেন্ডে যেটা কথা, সেটা হচ্ছে যে এফ থিটা বি বাই এ মানে হচ্ছে পরে যেটা থাকে, এই যে এ ট্যানজেন্ট, সেই ট্যানজেন্ট থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করতেছি। তোমরা কি কথাটা বুঝছো? থিটা বি বাই এ মানে হচ্ছে ফার্স্ট কথা যে থিটা বি মাইনাস থিটা এ। তারপরের জিনিসটা হচ্ছে যে এইটা কোন, এখন তো এই অ্যাঙ্গেলটা এভাবেও হইতে পারে, আবার তো এভাবেও হইতে পারে, কোনটা? এটা জানার জন্য তোমাকে দেখতে হবে এই শেষের জিনিসটাকে। শেষের জিনিসটা হচ্ছে এ, তার মানে এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে চলে আসবা। আচ্ছা, থিটা বি মাইনাস থিটা এ, তার মানে হচ্ছে স্যার যেটা শেষে থাকবে ওইখান থেকে শুরু হবে, তাই তো স্যার? শুরু হবে মানে অ্যাঙ্গেলটা নেওয়া শুরু হবে, এই যে। ওকে ফাইন। তাহলে এইটা সমান সমান কি শিখছি আমরা ফার্স্ট মোমেন্ট এরিয়াতে? যে এইটা সমান সমান হচ্ছে m বাই ei ইনটু dx। এবং আমাদেরকে এই যে বি এবং এ পয়েন্ট, এটা কোথায় আছে? এই যে এ পয়েন্ট, এই যে আমাদের বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যকার m বাই ei ডায়াগ্রামের এরিয়া আমাদেরকে নিতে হবে, এরিয়া। বুঝাচ্ছে? জি স্যার। এখন এই এরিয়াটা যে নিব, তাহলে আমরা একটু আসি m বাই ei ডায়াগ্রামে। m বাই ei ডায়াগ্রামে আমরা দেখতে পাইলাম যে, আমি একটু অন্য কালার দিই, এই জায়গা থেকে এই জায়গাটার এরিয়া আমাদের দরকার, এই জায়গাটার এরিয়া, এই অংশটার এরিয়া লাগবে। তো কেমনে বের করবো? আমরা ট্রাপিজিয়াম দিয়ে করে ফেলি। ট্রাপিজিয়াম কি বলে? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটাতে আবার ঝামেলা হয়ে গেছে যে আমি এই বাহুটার মান জানি না, কারণ সমান্তরাল বাহু তাহলে করতে পারতাম কি, সমান্তরাল বাহু এটা, এটা সমান্তরাল বাহু, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15। কি করা যায় বলো দেখি, একদম বুদ্ধি দাও। স্যার পুরাটা তো স্যার ত্রিভুজ না, পুরোটা ত্রিভুজ, হ্যাঁ। ওটা যদি স্যার পুরাটার ক্ষেত্রফল নেই, তারপর পরের টুক তো আবারও ত্রিভুজ হচ্ছে স্যার, ওটা বিয়োগ দিয়ে দিলেই তো হচ্ছে না স্যার? তাহলে এই অংশটা তো আলটিমেটলি তোমার লাগবে, এই দৈর্ঘ্যটা। হ্যাঁ, এটা কেমনে বের করবা বলো দেখি, বুদ্ধি বের করো। আমরা বের করতে পারবো, কিন্তু দেখো আমি একটু তোমার, কারো কোনো মাথায় বুদ্ধি আসছে? আমি বলতেছি, একটু ট্রাই করো। হ্যাঁ বলো। আমরা সদৃশ কোণী ত্রিভুজ পড়ছিলাম না? জি স্যার। স্যার ওটার অর্ধেক স্যার। সদৃশ কোণী ত্রিভুজের একটা
উপপাদ্য ছিল যে সদৃশকোণী ত্রিভুজে বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। তাহলে এই যে এখানে একটা বাহু আছে যার মান হচ্ছে 60/EI, আমি ধরে নিলাম 60, এইটা ডিভাইডেড বাই হবে এই যে এটার এখানে সদৃশকোণী ত্রিভুজ কোনটা, এই বড়টা আবার এই ছোটটা। এই যে ছোটটা, এই যে এই ছোটটা জি স্যার। আমরা নাম দিই, ধরো এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও প্রাইম, এটা হচ্ছে ধরো এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে সি প্রাইম। তাহলে কোন দুইটা সদৃশকোণী ত্রিভুজ বলো তো? এখন সদৃশকোণী ত্রিভুজ হচ্ছে ও, ও তারপরে হচ্ছে ও প্রাইম, না সরি বলো, ও প্রাইম, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে সি প্রাইম, এটা একটা। তারপর হচ্ছে ও আর প্রাইম, ও এ প্রাইম, প্রাইম, বি প্রাইম। এ প্রাইম, বি প্রাইম, আরেকটা সদৃশকোণী ত্রিভুজ। এদের বিপরীত বাহুগুলো নাম। এখানে এই বাহুটা কোনটা? ও সি প্রাইম। ও সি প্রাইমের মান হচ্ছে 60, 60 মানে 60/EI আর কি। আচ্ছা যাই হোক, 60/EI লিখি, ডিভাইডেড বাই এই যে বাহুটা, এটা আমি জানি না, আমি ধরলাম এটা হচ্ছে এক্স, সমান সমান স্যার হচ্ছে মনে পড়ছে স্যার। সমান সমান হচ্ছে কি এই পুরা বাহুটার মান হচ্ছে 30, Yes, sir. আর এই বাহুটার মান কত? 15। তাহলে এই যে এক্স এর মান চলে আসছে। সবাই কি বুঝছো? বিপরীত sir. বাহুগুলোর অনুপাত নিলাম, এই যে এটার বিপরীত বাহু হচ্ছে এইটা। আচ্ছা, আবার এই বাহুটা এবং এই বাহুটা, সদৃশকোণী ত্রিভুজের উপপাদ্যটা ছিল যে মানে কোণগুলার বিপরীত বাহু পরস্পর সমান, বাহুগুলার অনুপাত পরস্পর সমান, তাই না? আচ্ছা, আমি থিওরেমটা এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না। এক্স এর মান তাহলে কত আসবে? 15 দুগুণে 30, তার মানে 30/EI আসবে। 30 এবার তো পারবা এরিয়া বের করতে। এবার আমি ট্রাপিজিয়াম নিয়ে নিব সোজা ডাইরেক্ট। জি স্যার। চলো তাহলে আমরা করি, সব মুছে ফেলি আমি। হ্যাঁ, জি স্যার। এই থিওরেমটা আমাকে একটু কালকে এর পরের ক্লাসে তোমরা একটু আমাকে বলবা, ঠিক আছে? এই যে আমি যে একটু আগে থিওরেমটা অ্যাপ্লাই করলাম, এটা খুব সম্ভবত আমি সদৃশকোণী ত্রিভুজ, সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে সদৃশকোণী ত্রিভুজ। একটু গুগলে সার্চ দিবা থিওরেম অফ সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং আমাকে নেক্সট ক্লাস এটা বলবা, ঠিক আছে নাইম রিয়ন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি তাহলে? আমরা এরিয়াটা নিই, চলো আমরা এটা বের করে ফেলছি, এটা হচ্ছে 30/EI। তাহলে আমরা ট্রাপিজিয়াম, আমাদের কোন এরিয়াটা দরকার বলো তো? স্যার এই যে ট্রাপিজিয়াম আমাদের এরিয়ার মতই দেখতে স্যার। এই যে এই এরিয়াটা দরকার। জি স্যার। কেন দরকার? কারণ হচ্ছে আমাদের এ এবং বি ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম বলতেছে যে তুমি দুইটা পয়েন্ট যদি নাও, সে দুইটা পয়েন্টের চেঞ্জের স্লোপের চেঞ্জ হচ্ছে এই দুইটা পয়েন্টের বরাবর m/EI ডায়াগ্রামে গেলে দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে এরিয়া সেটার ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কোন দুইটা পয়েন্ট নিলাম? এ নিলাম এবং বি নিলাম। কেন নিলাম? ইচ্ছা মতো নেই নাই, এর কারণ আছে, আমি বলবো এর কারণ। হ্যাঁ, এখনই বলে দিই, বলতো এর কারণটা হচ্ছে যে থিটা এর মান আমি জানি 0, যেহেতু থিটা এর মান 0, সুতরাং থিটা বি ইজিলি বের হয়ে যাবে। এর জাস্ট এরিয়াটা দরকার এখন বের করা। তাহলে আমরা এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নেই, হাফ সমান্তরাল বাহু, একটা হচ্ছে 60/EI, একটা হচ্ছে 30/EI, 30/EI ইন্টু কি তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এই বাহুটা এবং এই বাহুটা, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা 15 স্যার। 15 ফিট। কত হয় বলো? দেখা যাচ্ছে 60 and 30 যোগ করলে 90/EI, তাহলে 90 রে 2 দিয়ে ভাগ করলে 45, 45 ইন্টু 15, 675/EI, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম, সুতরাং থিটা বি আর থিটা এর মান তো 0, ইয়েস স্যার। সমান সমান হচ্ছে 675/EI।
সুতরাং থিটা বির মান বের হয়ে গেল। থিটা বির মান পেয়ে গেলাম 675 ডিভাইডেড বাই ইএ। এখন আমাদের ইএ এর মানটা কিন্তু প্রশ্নে দেয়া ছিল, কত ছিল? স্যার ছিল 29 × 10⁻³ আচ্ছা, আমরা একটু ই এর মানটা এখানে বের করি। ই এর মান কত ছিল বললা? 29 × 10⁻³ কেএসআই নাকি? জি স্যার কেএসআই। আমরা একক তো লিখে রাখি কি ইঞ্চি স্কয়ার। আর আই এর মান কত? আই এর মান হচ্ছে 600 ইঞ্চি টু দি পাওয়ার 4। 600 ইঞ্চি টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখি তো কত পাই। তাহলে আমরা এখানে এককটা পাবো কিপ ইঞ্চি স্কয়ার। ইয়েস স্যার কিপ ইঞ্চি স্কয়ার। তাই তো? জি স্যার। আমরা কি এককটা এখানে বসাইতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমাদের এখানে আমরা তো 15 ফিট ইউজ করছি। আমাদের যে এরিয়াটা বাইর করলাম এখানে, এই দেখো 15 ফিট, এটা এবং ফিটে দেয়া, তার মানে আমাদের এটা ফিটে নিতে হবে। তাহলে চলো আমরা ফিটে নিই, কোনো অসুবিধা নাই। আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 29,000 ইন্টু 600। আমরা পাচ্ছি 17.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 10 টু দি পাওয়ার 6 কি? হ্যাঁ, কিপ ইঞ্চি স্কয়ার পেলাম। তাহলে আমরা এটা কত দিয়ে ভাগ করব? 144 দিয়ে ভাগ করে দিব। কেন 144 দিয়ে ভাগ করব? স্যার ফিটে নিচ্ছি। ফিটে নিচ্ছি এবং এটার উপর স্কয়ার আছে, এইজন্য 12 জি স্যার 12 স্কয়ার। গুড। তাহলে 120.83 ইনটু 10 কিউব কিপ ফিট স্কয়ার। কিপ ফিট স্কয়ার, সরি, কিপ ফিট স্কয়ার। তাহলে এটা আমরা এখন বের করে বলো, আমরা থিটা বি পেয়ে যাচ্ছি 675 ভাগ আনসার। আমরা পেলাম 5.58 ইনটু 10 ইনভার্স 3, তার মানে 0.0058 রেডিয়ান। রেডিয়ানে আসবে, হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা কি এটা আমরা থিটা বি এর মান, আমি কিন্তু একটা ভুল করছি, বলো ভুলটা কি? স্যার 60 টাকে কি মাইনাস হবে? ভেরি গুড, এটা মাইনাস হবে এবং এটাও মাইনাস হবে। জি তাহলে আলটিমেটলি আমার এটা মাইনাস 675 আসবে। মাইনাস মাইনাস এবং অ্যাঙ্গেলটা মাইনাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে, আমরা পড়ছিলাম না আর তোমাদেরকে থিওরেমটা পড়ানোর সময় বলছিলাম যে যদি কাউন্টার ক্লকওয়াইজ হয় তাহলে এই সূত্র ডিরাইভেশন কাউন্টার ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে, পজিটিভ করবে। আর আমরা যেহেতু এখানে নেগেটিভ পাইছি তার মানে ক্লকওয়াইজ, আসলেই কিন্তু ক্লকওয়াইজ, দেখো তো ক্লকওয়াইজ না? স্যার। তাহলে থিটা বি বের হয়ে গেছে। এখন সিমিলারলি আমরা থিটা সিটা বের করতে পারবো? জি স্যার। সিমিলারলি আমরা সবার তোলা হলে বলো আমাকে। ইয়েস স্যার। কদ্দুর মুছে দেখি আর মুছে না। আচ্ছা যাক, আমাদের যেটা হবে, আমাদের এখন আমরা কোন পয়েন্টের আমরা স্লোপ বের করতে যাচ্ছি? আমরা চাচ্ছি একদম ফ্রি হ্যান্ডে বা থিটা সি বের করতে যাচ্ছি। ভেরি গুড। তাহলে আমাদের এ পয়েন্ট কিন্তু আমি অলরেডি জানি। মনে রাখবা, ফার্স্ট মোমেন্ট থিওরেম অ্যাপ্লাই করার জন্য ইউ হ্যাভ টু নো at least 1 point slope. Slope of 1 point must be known, otherwise you cannot use this method. এটা হচ্ছে একটা লিমিটেশন এই মেথডে। আমার কথাটা কি বুঝছো তোমরা? জি স্যার। একটা পয়েন্টের স্লোপ তোমাকে অবশ্যই বের করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট ডিটারমাইন দি স্লোপ অফ আদার পয়েন্ট, কারণ দুইটা আননোন হয়ে যাবে, এটা সম্ভব না। আচ্ছা, এবার আসো আমরা এখানে আমরা থিটা সি বাই এ বের করতেছি। থিটা সি বাই এ মানে কি? থিটা সি মাইনাস থিটা এ। তাহলে আমরা এবার এই ডায়াগ্রামে এই পয়েন্টটা মুছে দিই, এটা বি তে নাই, বি তে বি করে ফেলছি, এবার সি তে যাচ্ছি। সি হচ্ছে আমাদের এই পয়েন্ট। তাহলে আমাদের এ পয়েন্টে অলরেডি আমাদের একটা ট্যানজেন্ট ড্র করা আছে যেটা থিটা এ লাইন। এবার আমরা সি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব, এই যে
তারপর এ পয়েন্ট থেকে এখানে আসবে। তাহলে এটাই তো থিটা সি বাই এ বুঝায় নাকি? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারি থিটা সি বাই এ। ও আগে আমি এখানে কি থিটা বি লিখছিলাম, এটা লেখো থিটা বি বাই এ লেখো আগের ফিগারে, কারণ থিটা বি না তো, এটা হচ্ছে থিটা সি বাই এ। আলটিমেটলি থিটা বি, কারণ থিটা এর মান তো 0 হয়ে যাচ্ছে। থিটা সি মাইনাস থিটা এ। তাহলে চলো তো এখন বলো তো দেখি কি করবা। তুমি বলবা স্যার যেহেতু আপনি সি পয়েন্ট এবং এ পয়েন্ট নিচ্ছেন, সুতরাং এই এ পয়েন্ট এবং সি পয়েন্ট বরাবর আমরা এম বাই আই ডায়াগ্রামে আসবো। এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, তাহলে আমাকে এই পুরা এম বাই আই এর এরিয়া লাগবে, যেটা একটা ট্রায়াঙ্গেল। ইয়েস স্যার। তো ট্রায়াঙ্গেল হলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা 30 ইন্টু 60 বাই 8 60। ইয়েস স্যার। মাইনাস 60 বাই 8। সুতরাং আমি পাচ্ছি 60 ইন্টু 15 মাইনাস 900 বাই ইআই আমি পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি থিটা সি মাইনাস থিটার মান 0 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 900 বাই ইআই। ই এর মানটা বসাই দিই এবং আমরা থিটা সি এর মানটা বের করে ফেলি। 900 ভাগ ই এর মান হচ্ছে 17.4 ইনটু 10 কিউব নাকি? না না, ইয়েস স্যার। কত ছিল? 9 স্যার একসাথে ছিল স্যার, হচ্ছে কি জানি 17.4 ইনটু 10 টু দি পাওয়ার 6, এটার 144 দিয়ে ভাগ করছিলাম। আচ্ছা 120.83, তাহলে মাইনাস 900 ভাগ আনসার, এটা যদি করি আমি পাবো মাইনাস 0.0074 রেডিয়ান। ওকে, যেহেতু আমরা নেগেটিভ পাইছি, আমরা বুঝেই যে গেলাম এটা আসলে ক্লকওয়াইজ। এই যে ক্লকওয়াইজ, তাহলে সুন্দর করে পরে তুমি লিখে দিবা যে থিটা সি সমান সমান 0.0074 রেডিয়ান এবং চিহ্নটা দিয়ে দিবা যে এটা ক্লকওয়াইজ। সবাই কি অঙ্কটা বুঝছো? ইয়েস স্যার। তাহলে আমি একটা হোমওয়ার্ক দেই। সে একটু উঠাই স্যার। হ্যাঁ, করো। স্যার অঙ্কটা হচ্ছে স্যার এই যে মানে মানটা যদি নেগেটিভ আসে যে তাহলে ক্লকওয়াইজ, এটা দ্বারা বুঝিয়ে দিতে পারি যে ম্যাথটা হয়েছে কি না হয়েছে। হ্যাঁ ঠিক, কারেক্ট। যদি না, যদি হয় তাহলে না, এটা হবে। আমি তো একদম সোজা ম্যাথ দিছি তোমাকে, এত সোজা ম্যাথ তো আর দিব না পরীক্ষায়। আচ্ছা এবার আসো, এখন আমরা আরেকটা ম্যাথ করি। আমি একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি, তোমরা আজকেই বাসায় এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, আমাদের একটা ফিক্স সাপোর্টই থাকবে, সরি এরকম না, এখানে একটা ফিক্স সাপোর্ট থাকবে এবং আমাদের এখানে কনসিকিউটিভলি 3টা লোড থাকবে। 3টা লোড দিতে কঠিন হয়ে যাবে। একটা লোড দিলাম এখানে, আর এখানে ফ্রি হ্যান্ড একটা লোড দিলাম। এখানে আমাদের এটার মান হচ্ছে 20 কিপ, আর এটা হচ্ছে আমাদের 40 কিপ। 40 কিপ দিলাম এবং এটার দূরত্বটা লিখে রাখো। দূরত্ব হচ্ছে এখানে হচ্ছে 5 ফিট আর এখানে হচ্ছে 7 ফিট। আর ই এর মান হচ্ছে 29,000 কেএসআই আর আই এর মান হচ্ছে 200 ইঞ্চি টু দি পাওয়ার 4। তোমাকে যেটা করতে হবে যে ডিফ্লেকশন, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আর তোমার এই পয়েন্ট থেকে এখান থেকে 3 ফিট দূরে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ডি পয়েন্ট। তোমাকে ডিফ্লেকশন বের করতে হবে
রিফ্লেকশন বের করা লাগবে এট তোমার ডি পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে ইউজিং মোমেন্ট এরিয়া থিওরেম। তোমাদের তো মনে হয় কালকে ক্লাস নাই তাই না? না স্যার। আছে স্যার অন্যান্য ক্লাস। না মানে আমি- আমি ও, বলছি যে আছে। আমার ক্লাস আছে, না স্যার। তাহলে আমরা কালকে তুমি একটা দিন টাইম পাচ্ছ, সো ইটস গুড, we have time to solve it. ওকে, সবার তোলা হয়েছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে ফাইন। আমরা এখন চাচ্ছি আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। রোল নাম্বার 1, Yes, sir. রোল নাম্বার 2, Yes, sir. রোল নাম্বার 4, রোল নাম্বার 6, রোল নাম্বার 6, Yes, sir. হ্যাঁ, Yes, sir. রোল নাম্বার 7, Yes, sir. রোল নাম্বার 8, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 10, রোল নাম্বার 10, আছে ছিল। তো স্যার। হ্যাঁ, রোল নাম্বার 10 ও মনে চেষ্টা করছে, মাইক্রোফোনে প্রবলেম হয়েছে। Present, রোল নাম্বার sir. 11 নাইম আছে। রোল নাম্বার 13, নাই স্যার। রোল নাম্বার 14, রোল নাম্বার 16, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 17, Present, sir. রোল নাম্বার 18, Yes, sir. রোল নাম্বার 20। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকো।